নির্বাহী আদেশে আজই নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির, জানালেন আইনমন্ত্রী। একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার, অভিযোগ ফখরুলের। কোটা আন্দোলনের সব মৃত্যুই দুঃখজনক, মন্তব্য হাইকোর্টের। শিক্ষার্থীদের ওপর গুলি না চালানো 6 সমন্বয়কে পরিবারে ফেরাতে রিটের শুনানি আজ। এবং আজ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে সব সরকারি বেসরকারি অফিস। বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন। সবাইকে স্বাগত জানাচ্ছি সকালের এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জামাত বিএনপির সন্ত্রাসী হামলায় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন, তাদের সঙ্গে কথা বলেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। গুরুতর আহতদের সঙ্গে কষ্ট প্রত্যক্ষ করে এবং বর্বরতার কথা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিদর্শনকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান আহতদের চিকিৎসায় নেওয়া পদক্ষেপের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। গত কয়েকদিনে প্রধানমন্ত্রী নিটোর পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল, রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। নির্বাহী আদেশে আজ জামাতকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। আর 7 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তাই বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে, ক্যামেরায় ছিলেন লতিফ চৌধুরী। চলমান সময় দেশের প্রেক্ষাপট নিয়ে বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে 7 মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দীর্ঘ কয়েক ঘন্টা বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তাই বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সারা বাংলাদেশেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে এবং স্বাভাবিক হয়ে যাওয়ার কারণেই আমরা আমাদের যে সন্দেহ আইন যেটা আমাদের ছিল সেইটাও আমরা আরও কিছু পরিবর্তন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত সন্দেহ আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, সবাই যেন এই সন্দেহ আইনটি মেনে চলেন। তাদের নিজেদেরই স্বার্থে আমরা আমাদের নিরাপত্তা বাহিনী যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থা ডিক্লেয়ার করতে পারবে, তাদের সাজেশন দিবে, ততই আমরা মনে হয় আমাদের দেশ স্বাভাবিক অবস্থায় আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। এ সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, যারা নিরপরাধ শিক্ষার্থী তাদের কোনো ধরনের হেস্তনেস্ত করা হবে না। একই সাথে তিনি জানান, পরিস্থিতি ভালো হলেই ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। যারা নিরপরাধ শিক্ষার্থী, আমরা এর আগেও বলেছি, যারা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা কেউই যাতে কোনো ধরনের হয়রানির বা প্রশাসনিক কোনো হয়রানি, আইনগত কোনো জটিলতা যাতে করে তারা না পড়েন, এটার জন্য আমরা ঘোষণা দিয়েছি। আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবারই বলছি, জননিরাপত্তা সর্বাগ্রে এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বুধবার নির্বাহী আদেশে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার, এবং কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। ধন্যবাদ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামাত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি।
বিভিন্ন সময় নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে দলটির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ওই যে অ্যারেস্টের সংখ্যা বেশি দেখানোর জন্য কেউ যেন অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেকেও জড়িয়ে, এটা যেন কোনো অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে, বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এই ব্যাপারে আকর্ষণ। সব দলকে নিষিদ্ধ করে রাজনীতি বিবর্জিত একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জামাত শিবিরকে নিষিদ্ধ করা সরকারের ইস্যু পরিবর্তনের অপকৌশল। বাংলাদেশকে একটা পুরোপুরি রাজনীতি বিবর্জিত একটা দেশে পরিণত করতে চায়, ডিপলিটিসাইজ করতে চায়। তারই অংশ হিসেবে তারা আজকে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। প্রতিনিধিত্বমূলক সরকার না হলে তো আপনার এই সমস্যার সমাধান হবে না। জনগণের প্রতিনিধি দরকার, জনগণের এবং যাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, দায়িত্ব থাকবে, একটা আপনার জবাবদিহিতা থাকবে। সেই জবাবদিহিতা যদি না থাকে তাহলে সেটা সম্ভব না। সমস্ত আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে এবং আমরা এই সান্ধ্য আইন জারির বিরুদ্ধে আমরা কথা বলেছি। আমরা মনে করি এই মুহূর্তে সান্ধ্য আইন আপনার তুলে নেওয়া উচিত পুরোপুরিভাবে। সব মৃত্যুই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় লজ্জিত বলেও জানায় হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ কোটা সংস্কার বিরোধী আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে এই মন্তব্য করেন। এ সময় একদিন পিছিয়ে আজ রায় দেয়া হবে বলেও জানানো হয়। আর এক ফোঁটা রক্তও যেন না পড়ে। পুলিশ তাদের অন্যান্য যেসব প্রসিডিওর আছে পিআরবি অনুযায়ী সবকটাকে যেন ফলো করে তারপরে তারা যেন তাদের দায়িত্ব পালন করে। এবং এই 6 জনকে আমাদের সরকারের ভাষ্য অনুযায়ী যে তাদেরকে অ্যারেস্টও করা হয়নি, তাদেরকে ডিটেনও করা হয়নি, তাহলে তাদেরকে ওখানে আটকে রাখা হয়েছে কিসের জন্য? আমরা এখানে তদন্তের জন্যও আসিনি, গণতদন্তের কথা তোলা হচ্ছে সেটা নিয়ে আমরা কোনো কথা এখানে বলিনি। আমরা বলেছি যে গুলিটা বন্ধ করা হোক। আর্গুমেন্টের আগে যা যা ঘটনা ঘটবে, রিট পিটিশনের পরে যদি সেজন্য ঘটে থাকে তাহলে সেগুলো সাপ্লিমেন্টারি এভিডেন্স দিয়ে কোর্টের নজরে আনতে হবে। কিন্তু তা না করে সাপ্রেস করে এই একটা অর্ডার নিতে চেষ্টা করেছিল। আমরা এবং কোর্ট নিজেও এই ঘটনা জানেন এবং সে ঘটনা তাদের জিজ্ঞেস করেছেন, তারা সঠিক উত্তর দিতে পারেন নাই। লুঙ্গি পরা বয়স্ক লাঠি নিয়ে গান পাড়ে কোনো ছাত্র বাংলাদেশে এই কাজ করতে পারে না। ছাত্ররাই স্বাধীনতা এনেছে, ছাত্ররাই ভাষা আন্দোলন করেছে। ছাত্ররা কোনোদিন লুঙ্গি পরে যেই গান পাউডার নিয়ে ছাত্ররা এই ধরনের আমার পুলিশ কাকে পুলিশ কোনো ছাত্রকে গুলি করলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সমস্ত হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে। আজ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে সব সরকারি বেসরকারি অফিস। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। এছাড়া ব্যাংকের লেনদেন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে। এদিকে 13 দিন পর বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন। কারফিউ শেষে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়। অন্যদিকে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে আজ সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত 13 ঘন্টা কারফিউ শিথিল রয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারা দেশে সহিংসতা শুরু হলে 19 জুলাই রাত 12টা থেকে 21 জুলাই সকাল 10টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকাল কারফিউ বাড়ানো হয়। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় 9 বছর পূর্তি আজ। 2015 সালে 31 জুলাই মধ্যরাতে দেশের অভ্যন্তরে থাকা 111টি ছিটমহল বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে মিলিত হয়। 68 বছরের দীর্ঘ বঞ্চনার জীবনের অবসান হয় এখানকার মানুষের। এবার কুড়িগ্রামের
দাসিয়ার ছড়াকে একটি ইউনিয়ন করার দাবি সাবেক ছিটমহলবাসী। কুড়িগ্রামের ফুলবাড়ির প্রতিনিধি জাহাঙ্গীর আলমের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। 2015 সালের 31 জুলাই রাত 12টা 1 মিনিটে বিনিময় হয় দুদেশের অভ্যন্তরে থাকা সিটগুলো। বাংলাদেশ পায় 111টি সিটমহলের 17,258 একর জমি এবং ভারত পায় 51টি সিটমহলের 7,110 একর জমি। বিনিময়ের 9 বছরে পাকা রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা, কৃষি, চিকিৎসা, আইটি ট্রেনিং সেন্টার সহ উন্নয়নের নানা সুফল পেয়ে খুশি এখানকার বাসিন্দারা। এখন দাসিয়াছড়াকে একটি স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে দেখতে চান স্থানীয়রা। আমাদের ভাই বোনেরা অনেক দূরে গিয়ে লেখাপড়া করত, এখন ছিটমহল বাংলাদেশ হওয়ার পর আমার বাড়ির পাশে স্কুল হয়ে সেই স্কুলে পড়ে আমি আনন্দিত। নারী শিক্ষা উন্নয়নের জন্য দাসিয়াছড়া বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছে। আমরা সেই বিদ্যালয়ের ছাত্রী, আমরা সেখানে পড়াশোনা করি। অনেক উন্নয়ন হয়েছে, এখানে চিকিৎসার ব্যবস্থা হয়েছে, আমরা এখানে চাকরি বাকরি পেয়েছি। আমরা মনে করতেছি আরো অনেক উন্নয়ন অব্যাহত শেখ হাসিনার মাধ্যমে। একটি দাসিয়াছড়া সতন্ত্র ইউনিয়ন দেয়, তাহলে আমরা আনন্দে আত্মহারা হব। এই দিবসটি আমরা 68টি মোমবাতি জেলে এই যথাযথ মর্যাদায় পালন করে থাকি। একই দাবি বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির এই নেতার। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাসিয়াছড়াবাসী একটি প্রাণের দাবিটি হলো যে এটি একটি স্বতন্ত্র একটি ইউনিয়ন হবে, সেটি বঙ্গবন্ধু এবং ইন্দিরার নামে হতে পারে অথবা হাসিনা ইউনিয়ন পরিষদ নামে। সাবেক ছিটমহলবাসীর উন্নয়নে সরকারি বিভিন্ন কর্মকাণ্ড চলমান রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। 15 সাল থেকে এখন 24 সাল, অর্থাৎ প্রায় 9 বছর চলছে এবং এই 9 বছরে যে দাসিয়াছড়ার উন্নতিগুলো আপনার চোখে দেখেছেন সেটি বর্তমান সরকার করেছেন এবং তাদের যে উন্নয়নের অগ্রযাত্রা সেটি সামনেও চলমান থাকবে। আমরা চাই দাসিয়াছড়াবাসী সামনে খুব ভালো এবং সুখী সমৃদ্ধ জীবন অতিবাহিত করবে। সিট বিনিময়ের আগে নানা বিড়ম্বনার স্মৃতি এখন শুধুই অতীত। মূল ভূখণ্ডের সাথে একীভূত হওয়া মানুষগুলো পেয়েছে নানা উন্নয়ন। তাদের প্রত্যাশা উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল থেকে ভাইয়ের পুকুর বাজার হয়ে শিবগঞ্জ পর্যন্ত সড়কের বেহাল দশা। দীর্ঘদিন রাস্তাগুলো সংস্কার না হওয়ায় ভোগান্তিতে রয়েছে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। তাছাড়া খানাখন্দের কারণে নষ্ট হয়ে যাচ্ছে যানবাহন, যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। এদিকে সড়কটি দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। সাত আট বছর থেকে কোনো কাজকর্ম হয় না, প্রতিনিয়তই দুর্ঘটনা লেগেই থাকে। গাড়ি চালাতে পারছি না, আমরা অশান্তি আছি, আমরা গরিব মানুষ চলতে পারছি না। রাস্তাটা মনে হয় 20 বছর হচ্ছে রাস্তাটা ঠিক করা নাই, কোনো সরকারি চোখ দেয় না। আজ দুইবার ভ্যান অ্যাক্সিডেন্ট হয়েছে, হাদা 4টা লোক পড়ে গেছিল। সদর থেকে মোলামগাড়ি জিসি ভায়া আটমূল রাস্তা 3300 মিটার। এই রাস্তাটি টেন্ডার প্রক্রিয়াধীন আছে। ওয়ার্ক অর্ডার পেলে ঠিকাদার নিয়োগ হলে এটা দ্রুততম সময়ে কাজ শুরু হবে। গাইবান্ধার সাগাটায় কিঙ্করপুর গ্রামে এলাকাবাসী অর্থায়নে 3 কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধা 5 আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের পরামর্শে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে বাঙ্গাবাড়ি ব্রিজ থেকে সাহেব বাজার পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এককালীন জমিদান ও অর্থ সংগ্রহ করে রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয়রা। এ সময় বক্তব্য রাখেন কামালের পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, আবু রায়হান সহ আরও অনেকে। কোটা আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফজর আলী গার্ডেন সিটি মার্কেটে হামলা, ভাঙচুর ও লুটপাট সহ 3 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় মামলা গ্রহণ না করার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মার্কেটের মালিক চান মিয়া ক্ষয়ক্ষতির পরিমাণ ও পুলিশের সহযোগিতা না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড শোরুমের ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম ও এস আলম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম সহ অন্যান্য ব্যবসায়ীগণ। সন্ত্রাস, চাঁদাবাজি, বাড়ি ভাঙচুর ও হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামে বায়েজিদ থানার কয়েকটি ভুক্তভোগী পরিবার। চট্টগ্রাম একাডেমি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আলম আরা রুমা, তার স্বামী মোহাম্মদ আলম এবং আরেক ভুক্তভোগী খালেদা বেগম।
এ সময় তারা বলেন, এলাকার চিহ্নিত বিএনপির কিশোর গ্যাং লিডার সুমনের নেতৃত্বে শাহজাহান এবং খোরশেদের একটি সন্ত্রাসী দল প্রতিনিয়ত সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি ও মানুষের জায়গা দখল করে আসছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে গেলে তারা সাধারণ মানুষের উপর হামলা করে আসছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক ও দোয়া মাহফিল পালন করা হয়েছে। নগরীর বায়েজিদ এলাকায় আল হেরা হেফজখানা ও এতিমখানায় এই আয়োজন করা হয়। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন ফরহাদের সভাপতিত্বে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সুজিত দাস, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন সহ অন্যান্যরা। গাজীপুরের শ্রীপুরের দরগাচালা গ্রামের চাচার বিরুদ্ধে ভাতিজা ও তার পরিবারের জমি জবরদখল, হয়রানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাচা নুরুল হকের বিরুদ্ধে ভাতিজা মোহাম্মদ জাহাঙ্গীর সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যায় বিচারের দাবি করেন। গতকাল দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। এ সময় ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, তার বাবা মারা যাওয়ার পর থেকেই বিভিন্নভাবে জমি দখল করার পায়তারা করে আসছে চাচা নুরুল হক। এছাড়াও জমি বিক্রি ও চাষাবাদ করলেও বাধা দেয় সে, তাই সুষ্ঠু বিচারের দাবি করেন তিনি। এদিকে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিচ্ছেন চাচা নুরুল হক। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। চট্টগ্রামের লোহাগড়ার পুটিবালা ও কলাউজান দুই ইউনিয়ন জুড়েই এখন ঘরে ঘরে এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ডেঙ্গু জ্বরের ভয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে পার্শ্ববর্তী এলাকায় স্বজনদের কাছে চলে যাচ্ছেন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে 500 জনেরও বেশি পৌঁছে গেছে। সুচিকিৎসা না পেয়ে অনেকেই ভর্তি হয়েছেন চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন উর্মি আক্তার। চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় চলতি মাসে এমচরহাট বাজারের ব্যবসায়ীরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী বাড়িগুলোতে হানা দেয় ডেঙ্গু। গত এক মাসে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়ে প্রায় 5 শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। স্থানীয়রা জানান, ঈদুল আজহার পরপরই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শতাধিক রোগী সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ক্রমেই তা বাড়ছে। এজন্য অপরিচ্ছন্ন পরিবেশ ও দায়িত্বরতদের দায়ী করছেন স্থানীয়রা। এখানে যদি সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে এটা মহামারী আকারে রূপ নিতে পারে। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল দায়িত্বশীল কর্মকর্তা মহোদয়দের নিকট আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। হঠাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনামুল হাসান বলেন, প্রচারণার মাধ্যমে স্থানীয়দের সচেতন করার কাজ করছেন তারা। যারা আক্রান্ত হয়েছিলেন তাদেরকে আমরা হাসপাতালে এবং আমাদের বেসরকারি যে ক্লিনিকগুলো রয়েছে তাদেরকে নির্দেশনা দিয়েছিলাম, সেখানে চিকিৎসা সেবা দেওয়া হয়েছিল। তারা অনেকটাই সুস্থ হয়ে আসছেন। মানুষকে সচেতন করার মাধ্যমে আমরা অনেকটাই এখন আসলে এটি প্রতিরোধ করতে পেরেছি। ডেঙ্গুর প্রকোপ রোধে সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সবাইকে সচেতন করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। উর্মি আক্তার, এশিয়ান টেলিভিশন। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে স্বাধীনতা বিরোধীরা দেশব্যাপী নাশকতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়স্থ কদম মোবারক শাহী জামে মসজিদে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মিলাদ মাহফিলে এই মন্তব্য করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, খোরশেদ আলম সুজন, গণপরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী সহ আরও অনেকে।
জানাবো খেলার খবর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোয়ালপাড়া ইউথ ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মাদককে না বলি খেলাধুলায় জীবন গড়ি এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে উপজেলার গোয়ালপাড়া পূর্বাচল ক্রিকেট মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন। রূপগঞ্জ ইউনিয়ন মহিলা লীগের সভাপতি রাবেয়া বেগমের সভাপতিত্বে আয়োজিত এই টুর্নামেন্ট উদ্বোধন করেন ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রহমতুল্লাহর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই খেলায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন সহ আরও অনেকে। শেষ করব সকালের এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাহী আদেশে আজই নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির, জানালেন আইনমন্ত্রী। একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার, অভিযোগ ফখরুল। কোটা আন্দোলনের সব মৃত্যুই দুঃখজনক, মন্তব্য হাইকোর্টের। শিক্ষার্থীদের ওপর গুলি না চালানো ও ৬ সমন্বয়কে পরিবারে ফেরাতে রিটের শুনানি আজ। এবং আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সব সরকারি বেসরকারি অফিস। বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন। সকালে এশিয়া নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ বেলা ১২টা বেজে ৩০ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।